বিভিন্ন চাকরির ক্ষেত্রে কিভাবে অনলাইনে আবেদন করতে হয়, আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অনেকে আছি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছি, কিন্তু বিভিন্ন চাকরির আবেদন কিভাবে করতে হয় আমরা জানি না। আসলে আমার মনে হয় এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয় যে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও আমার হাতে একটা স্মার্টফোন আছে বা আমার বাসায় একটা ল্যাপটপ আছে, পিসি আছে, অথচ আমরা আমাদের এই স্মার্টফোন বা ল্যাপটপ পিসি দ্বারা আমরা জবের অ্যাপ্লিকেশনগুলো করতে পারি না। এই বিষয়টাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আপনাদের সামনে আজকে আলোচনা করব। দেখেন, আমরা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করব বা আমাদের পড়াশোনা চলাকালীন হোক বা পড়াশোনা শেষ করে সাথে সাথেই কিন্তু আমাদের চাকরি হয়ে যাবে এমনটা কিন্তু নয়। আবার দেখা যায় যে আমি একটা বা দুইটা চাকরিতে আবেদন করছি, সেখানেই যে আমার চাকরি হবে এরও কোনো গ্যারেন্টি নেই। দেখা যায় আমাদের জীবনে অসংখ্য চাকরির আবেদন করতে হয়। আর আমরা যদি বিভিন্ন কম্পিউটারের দোকানে যে চাকরির আবেদন করি, সেক্ষেত্রে অনেকগুলো টাকাও খরচ হয়। আবার অনেক সময় দেখা যায় তাদের ভুলের কারণে কিছু তথ্যেরও গরমিল হয়ে যায়। আমার জীবনে আমি যদি 100টা চাকরির আবেদন করি, আমার প্রতিটা চাকরির ক্ষেত্রে মিনিমাম 100 টাকা করে ধরলেও দেখা যায় আমার 10,000 টাকা চলে যাবে শুধু আবেদন করতে। আর আমি যদি আমার মোবাইল ফোনের মাধ্যমে আমি নিজেই যদি সেগুলা আবেদন করতে পারি, সেই কাজগুলো কমপ্লিট করতে পারি, তাহলে দেখা যাবে যে আমার টাকাটা সেভ হবে। যদিও এখানে টাকাটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয়টা হলো আমি একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একজন ছেলে বা মেয়ে, তো আমি যেন আমার কাজটা আমি নিজে যেন করতে পারি। আমার চাকরির আবেদন থেকে শুরু করে অনলাইনের অন্যান্য কাজকর্ম যেন নিজে করতে পারি। এর জন্য যেন অন্য কারোর উপর নির্ভরশীল হতে না হয়। এতে কি হবে, আমার একটা যোগ্যতা অর্জন হবে, পাশাপাশি আমার কিছু টাকাও বেঁচে যাবে। এই বিষয়টা আজকে পুরোপুরি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং আজকের এই ভিডিওটা দেখলে আমার মনে হয় না আপনার জব অ্যাপ্লিকেশনের জন্য অন্য কারো কাছে যাইতে হবে। তবে এই জব অ্যাপ্লিকেশনের আগে আপনাকে কিছু বিষয় খেয়াল করতে হবে, যেমন আপনি কোথায় অ্যাপ্লিকেশন করবেন বা কোন প্রতিষ্ঠানে অ্যাপ্লিকেশন করবেন, কোন প্রতিষ্ঠানের সার্কুলার হয়েছে, এই বিষয়গুলো জানতে গেলে আপনাকে প্রথমত সার্কুলার দেখতে হবে যে কোন প্রতিষ্ঠানে কোন পদে কতগুলা লোক নিবে বা কত সার্কুলার হয়েছে। এগুলো দেখার পর আপনার পছন্দনীয় একটা পোস্ট আপনাকে চয়েস করতে হবে। এরপরে দেখবেন সার্কুলারের নিচে বিভিন্ন তথ্য দেওয়া থাকে, বিভিন্ন রুলস নিয়মকানুন দেওয়া থাকে যে আপনি কিভাবে চাকরির আবেদন করবেন, আপনি কোন সাইটে গেলে বা কোন অ্যাড্রেসে গুগলে সার্চ করলে আপনি সেই অ্যাপ্লিকেশন ফর্মটা পাবেন, এই লিঙ্কটাও অনেক সময় দেওয়া থাকে, বা কত টাকা জমা দিতে হবে, আর আরও বিভিন্ন নিয়মকানুন দেওয়া থাকে যে কিভাবে টাকা জমা দেব। এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে কিন্তু সার্কুলার থেকে দেখতে হবে। তাহলে চলুন আমরা শুরু করি যে কিভাবে আমরা জবের অ্যাপ্লিকেশন করব। আমরা যখন মোবাইলের মাধ্যমে আবেদন করতে যাব, আমাদের কাজ হলো এই যে এখানে যে সাইটটা বা লিঙ্কটা দেওয়া আছে digifood.teletalk.com/bd, এই সাইটে আমাদেরকে প্রবেশ করতে হবে। এখন এটা আমরা কোথা থেকে প্রবেশ করব, আমাদের এর জন্য যাইতে হবে গুগল ব্রাউজারে। গুগল ব্রাউজারে যাওয়ার পরে এই যে সার্চ অপশন দেখাচ্ছে, এখানে আমরা লিখব ডিজি ফুড। এই যে ডিজি ফুড লেখার পরে চলে আসে ডিজি ফুড টেলিটক, এটাতে আমরা ক্লিক করব। করলে এই যে ডিরেক্টরেট জেনারেল অফ ফুড, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, এই যেখানে আমাদের সামনে বেশ কিছু বিষয় চলে আসছে, যে এখানে বলা আছে অ্যাডভার্টাইজমেন্ট, ক্লিক হিয়ার টু ডাউনলোড সার্কুলার। এরপর এখানে ডেট আছে 9/3/2025, আর একটা আছে ক্লিক হিয়ার টু ডাউনলোড সার্কুলার, এটা হলো 31/8/2023, মানে এটা 2023 সালের সার্কুলার, আর উপরেরটা প্রথমটা হলো 2025 সালের সার্কুলার। তো আমাদের যদি সার্কুলার দেখার প্রয়োজন হয়, আমরা এইখান থেকে সার্কুলারটা ডাউনলোড করে দেখতে পারবো। তো আমরা এখন অ্যাপ্লিকেশন কীভাবে করবো, এই যে 3 নম্বরে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন, যে আমরা যখন অনলাইনে অ্যাপ্লাই করতে যাব তখন এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আমাদের সামনে সমস্ত পদের নাম চলে আসছে। এখন আমরা কোন পদে আবেদন করব এটা আমাদেরকে
চুজ করতে হবে যে আমি কোন পদে আবেদন করব। তো আমি যদি ড্রাইভার পদে আবেদন করতে চাই তাহলে এখানে ড্রাইভারে ক্লিক করতে হবে, বা কেউ যদি অপারেটর আবেদন করতে চায় তাহলে এখানে ক্লিক করতে হবে, বা যে পদে আবেদন করতে চায় সেটাতে ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি আবেদন করব এই যে উপখাদ্য পরিদর্শক, এখানে আমি ক্লিক করলাম, করে আমি চলে গেলাম নেক্সটে। তো এখানে বলা আছে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস, যে আপনি অল জবসের প্রিমিয়াম মেম্বার কি না। তো আপনি যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস লিখবেন, আর না হলে নো লিখবেন। আমি অল জবসের প্রিমিয়াম মেম্বার না, এই জন্য আমি নো করে দিলাম, দিয়ে নেক্সটে চলে গেলাম। তো এখানে আমার সামনে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসছে। এখানে বেসিক ইনফরমেশনে অ্যাপ্লিক্যান্টস নেম ইংরেজিতে, আর এখানে হলো আবেদনকারীর নাম দিতে হবে বাংলায়। এরপরে ফাদার্স নেম, বাবার নাম ইংরেজিতে দিতে হবে। এরপরে ফাদার্স নেম, এই যে পিতার নামটা বাংলায় দিতে হবে। এরপরে মাদার্স নেম ইংরেজিতে, তারপরে বাংলায় দিতে হবে। এরপরে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ এটা অবশ্যই সার্টিফিকেটে যেটা আছে এটা দিতে হবে। ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি। আর রিলিজিয়ন, যার যে ধর্ম সেটা দিতে হবে। এখানে রিলিজিয়ালে যে অপশন আছে, যার যেটা সেটা দিবে। এরপরে জেন্ডারে মেল বা ফিমেল, যার যে জেন্ডার সেই জেন্ডারটা প্রবেশ করতে হবে। এরপরে ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে ন্যাশনাল আইডি ইয়েস করতে হবে, আর যদি না থাকে তাহলে নো করতে হবে। এখন আমি যদি ন্যাশনাল আইডিতে ইয়েস করি তাহলে এখানে ন্যাশনাল আইডি নাম্বার চাবে, এখানে আমাকে ন্যাশনাল আইডি নাম্বারটা দিতে হবে। আর বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে দিব, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নাই। পাসপোর্ট আইডি থাকলে দিব, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আমরা ম্যারিড হলে অবশ্যই ম্যারিড লিখবো, আর সিঙ্গেল হলে সিঙ্গেল লিখবো। এরপর এখানে মোবাইল নাম্বার, তারপর মোবাইল নাম্বারটা আবার পুনরায় দিয়ে কনফার্ম করতে হবে। এরপর ইমেল থাকলে ইমেল দিতে হবে, আর যদি কোনো কোটা থাকে তাহলে সেই কোটাটা দিতে হবে। এরপরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস থাকলে আমরা ডিপার্টমেন্টাল স্ট্যাটাস দিব, না হলে এখানে নান করে দিব, ঠিক আছে। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস, কেয়ার অফ মানে আমার অভিভাবককে তার নামটা এখানে দিতে হবে। এরপর আমাদের ঠিকানা, হোম টাউন ভিলেজ এটা দিতে হবে। এরপরে ডিস্ট্রিক্ট, আমি যে জেলা থেকে আবেদন করতেছি সেই জেলার নাম দিতে হবে। এরপরে আমাদের উপজেলার নাম দিতে হবে। এরপরে পোস্ট অফিস, এরপরে পোস্ট কোড। এবং আমার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একটাই হয়, তবে সবচেয়ে ভালো হয় প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একটাই রাখা। সেক্ষেত্রে এই যে এখানে টিক চিহ্ন দিয়ে দিলে যে সেম অ্যাজ, মানে এটা পূরণ করার পরে আমি যখন এই যে ফাঁকা ঘরটায় টিক চিহ্ন দিব তখন এখানে সবগুলো আবার অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে। এরপরে আমাদেরকে এই এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে তথ্যগুলো দেওয়া আছে এইগুলো আমাদেরকে এখানে দিতে হবে। তো এখানে প্রথমত আমাদের চাইছে এসএসসি লেভেলের যে তথ্যগুলো সেগুলো। এখানে এক্সামিনেশন, আমি এসএসসি দাখিল বা ভোকেশনাল যার যেটা আছে সেটা দিতে হবে। এরপরে রোল নাম্বার, আর কোন গ্রুপ থেকে, কেউ হয়তো বা দেখা যায় সায়েন্স থেকে এসএসসি করে, কেউ বা হিউম্যানিটিস, কেউ বা বিজনেস স্টাডিজ। তো যে যেখান থেকে আছে সেটা প্রবেশ করতে হবে। এরপরে বোর্ড, কারো হয়তো মাদ্রাসা বোর্ড থাকে, আবার কারো হয়তো বা বিভিন্ন বোর্ড, যেমন রাজশাহী বোর্ড আছে, দিনাজপুর বোর্ড আছে। এই যে বোর্ড থেকে পড়াশোনা করছে তাকে সেই বোর্ডের নাম দিতে হবে। এখানে রেজাল্টে যে এখন যদি ডিভিশন হয় তাহলে ডিভিশন দিতে হবে, আর যদি জিপিএ হয় তাহলে জিপিএ আউট অফ 5 দিতে হবে। দিয়ে এখানে পয়েন্টটা বসাইতে হবে যে কত পয়েন্ট আমরা সেই পরীক্ষায় পাইছিলাম। এরপর পাসিং ইয়ার, আমরা যে সালে পাস করছি সেই সালের পাসিং ইয়ারটা আমাদেরকে এখানে দিতে হবে। এরপর সেমভাবে এইচএসসি তথ্যগুলো দিতে হবে, যে এইচএসসিতে আমাদের প্রবেশ করে কেউ যদি এইচএসসি থাকে তাহলে এইচএসসি, কেউ যদি আলিম দিয়ে থাকে তাহলে আলিম, বা যে পরীক্ষা দিচ্ছে সেটার নাম দিতে হবে। এরপরে রোল নাম্বার, গ্রুপ বা সাবজেক্ট, এরপরে বোর্ড, এরপরে রেজাল্ট, এরপরে পাসিং ইয়ার, মানে আমরা যেভাবে এসএসসিটা পূরণ করছি সেভাবে পূরণ করতে হবে। এরপরে যদি গ্র্যাজুয়েশনের তথ্য থাকে, বা আমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়ে থাকি তাহলে আমাদেরকে গ্র্যাজুয়েশনের তথ্য দিতে হবে। এখানে এক্সামিনেশন যে যেখান থেকে দিছে তার সেটা দিতে হবে, যেমন আমি এখানে বিবিএ দিলাম। এরপরে ইউনিভার্সিটি, আমারটা ন্যাশনাল ইউনিভার্সিটি, তো এখানে একদম নিচের দিকে ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, তো সেখানে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি দিতে হবে। এই যে এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি দিতে হবে। এরপর পাসিং ইয়ার, এরপরে কোন সাবজেক্ট থেকে অনার্স করেছেন সেই সাবজেক্টের নাম দিতে হবে। এরপর রেজাল্ট কী ছিল রেজাল্টে দিতে হবে, এবং কোর্স ডিউরেশন মানে কোর্সটা কত বছরের ছিল সেটা দিতে হবে। এরপরে মাস্টার্সের যদি তথ্য থাকে তাহলে এখানে ইফ অ্যাপ্লিকেবলে ক্লিক করে দিয়ে মাস্টার্সের তথ্যগুলো পূরণ করতে হবে, ঠিক আছে। এরপর এখানে এসে আমাদের এই ক্যাপচা কোডটা দিয়ে আমাদেরকে সাবমিট করতে হবে। তো এই যে আমি আমার তথ্যগুলো অলরেডি পূরণ করে ফেলেছি। তো এখন আমি এখানে ক্যাপচা কোড দিব। ক্যাপচা কোড আছে এখানে বড় হাতের জি, বড় হাতের এইচ, বড় হাতের টি, এরপরে 3, এরপরে বড় হাতের পি এবং বড় হাতের এ। এরপরে এই যে এখানে একটা ক্লিক করে দিয়ে সাবমিট করে দিতে হবে।
এই যে আমার এখানে মোটামুটি তথ্য নেম অফ দ্য পোস্ট চলে আসছে। এরপরে আমার অ্যাপ্লিকেন্টস নেম, আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম সহ আরও অন্যান্য যে তথ্যগুলো আমরা পূরণ করছি আমাদের সমস্ত তথ্য এখানে চলে আসছে। এখান থেকে আমাদের এই তথ্যগুলোকে যাচাই করতে হবে যে তথ্যগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না। ঠিক আছে, যাচাই করার পরে আমাদেরকে এটা আবার সাবমিট, সমস্ত তথ্য এখান থেকে যাচাই করলাম যে সব কিছু ঠিকঠাক আছে। এরপরে যদি কোনো তথ্য চেঞ্জ করার প্রয়োজন হয় তখন এখানে ক্লিক করতে হবে। এরপরে এখানে আমাদের আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এখানে বলে দেওয়া আছে ফটো মাস্ট বি 300x300 পিক্সেল হইতে হবে, অর্থাৎ 300x300 হাইট এবং ওয়াইড 300x300 হইতে হবে। এরপরে সিগনেচারের ক্ষেত্রে 300x80 হইতে হবে এবং ফটোটা ম্যাক্সিমাম 100 কেবি আর মিনিমাম 4 কেবি, আর এই সিগনেচারের ক্ষেত্রে ম্যাক্সিমাম 60 কেবি এবং মিনিমাম 3 কেবি হইতে হবে। এখন এখানে আমরা যে ফটোটা আপলোড করব, এই আপলোড করার আগে আমাদের এই ফটো এবং সিগনেচারটা রিসাইজ করে রাখতে হবে। এরপর রিসাইজ করা ফটো আমরা কি করব, এখানে চুজ ফাইলে ক্লিক করে আমাদের যে অ্যালবাম আছে অ্যালবাম থেকে আমরা এখানে আপলোড করে দিব। ফটো এবং সিগনেচার কিভাবে কোথায় থেকে রিসাইজ করতে হয় এটা আমরা আগামী ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আমার ফটো এবং সিগনেচার রিসাইজ করাই ছিল, আমি এখান থেকে জাস্ট আপলোড করে দিলাম। এখানে এটা ক্লিক করে দিতে হবে, দিয়ে এখান থেকে সাবমিট করতে হবে। তো আমি সাবমিট করে দিলাম, দিলে এই যে আমাদের অ্যাপ্লিক্যান্টস কপি যেটা এটা চলে আসছে। আমি কোন পদে আবেদন করছি, আমার অন্যান্য তথ্য কী কী দেওয়া আছে, আমার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এরপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন সহ আরও যে তথ্যগুলো আমরা দিছি এর তথ্যটা আমার এখানে চলে আসছে। এখন এই যেখানে আনপেইড আছে, তার মানে আমি এখনও টাকাটা পেইড করিনি, এখন আমাকে টাকাটা আগে পেইড করতে হবে। এখন টাকাটা কীভাবে পেইড করব এটা আমাদের এই সার্কুলারে, জব সার্কুলারে যে এটা আছে ওখানে বলে দেওয়া আছে যে কীভাবে টাকা পেইড করতে হবে। সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে টাকাটা পেইড করতে হবে। এরপর এখান থেকে আমরা চাইলে এটা ডাউনলোড করে রাখতে পারি।